সব জল্পনা কল্পনা ও আশঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে ভোটের ট্রেনে দেশ। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ও গণভোটের এই তারিখ ঘোষণা করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এক সংকটময় পরিস্থিতিতে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। 8ই আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে আলোচনা শুরু হয় কবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে বাংলাদেশ। গেল 15 মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া না হওয়া নিয়ে সৃষ্টি হয় নানা জল্পনা কল্পনা। এবার প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার মধ্য দিয়ে কেটে গেল সব সংশয়। আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিসি জানান 12ই ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। সিসি জানান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29শে ডিসেম্বর, যার যাচাই বাছাই শেষ হবে 4 জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয় 20 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত। প্রথমবার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাখা হয়েছে বলেও জানান সিইসি। প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত 18 নভেম্বর থেকে চলমান আছে। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন। আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন, দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন। তিনি জাতিকে আশ্বস্ত করেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না, গ্রহণ করবেন না। মনে রাখবেন, অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। সিইসির তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো জাতীয় সংসদে জনপ্রতিনিধিদের ফেরার দৌড়। সূচনা হলো আবারও গণতান্ত্রিক চর্চায় ফেরার প্রক্রিয়াও। তফসিল ঘোষণার মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত ভোটের ট্রেনের যাত্রা শুরু হয়েছে, যা প্ল্যাটফর্মে পৌঁছাবে 12ই ফেব্রুয়ারি। প্রতিমধ্যে ট্রেনটি যেন লাইনচ্যুত না হয়, তাই রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের সহায়তা চেয়েছে কমিশন। আর দলগুলো ও সাধারণ মানুষের প্রত্যাশা, সবার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। একই সঙ্গে জনগণের সাংবিধানিক ভোটের সুরক্ষা দিতে সাহসিকতা ও দক্ষতাই নির্বাচন কমিশনের কাছে সবার প্রত্যাশা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশ গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল, একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব স্বাধীন, নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসিকে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা এই আশ্বাস দেন। আরও বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ এখন নতুন যে পথে অগ্রসর হচ্ছে,
এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে। আগামী জাতীয় নির্বাচনকে জাতীয় ঐক্যের একটি উদ্যোগ হিসেবে গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সন্তুষ্টি জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে সংশয় কেটেছে এবং তারা আশ্বস্ত হয়েছেন। তবে এনসিপি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। মাসের 12 তারিখ প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ও গণভোটের এ তারিখ ঘোষণার পর রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব জানিয়েছেন, সব শঙ্কা কেটে গেছে। ইসি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে, যা উৎসব মুখর হবে বলে প্রত্যাশা মির্জা ফখরুলের। রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসব মুখর একটি নির্বাচনে পরিণত করবেন। তফসিল ঘোষণায় নির্বাচন নিয়ে জাতির সংশয়ের অবসান ঘটেছে বলে মত জামায়াত নেতাদেরও। আগামী সপ্তাহে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করবে দলটি। কিছুটা অনিশ্চয়তা ছিল, কিছুটা সন্দেহ সংশয় আমরা ছিলাম। প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করার জন্য লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবে। তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে, এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন, আমরা সেটা প্রত্যাশা করছি। এনসিপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাধুবাদ জানিয়েছে। তবে নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতার অভাব আছে বলে মন্তব্য দলটির। নির্বাচন কমিশন যে নিয়ম শৃঙ্খলা দিয়েছে সে বিষয়ে সকল দল একসাথে এসে সুন্দর একটি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা একটি আগামীর ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচনে যেতে পারব। ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে ভিডিও বার্তা দিয়েছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করতে চায় যে এই নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আমরা এই চ্যালেঞ্জে তারা সফল হোক, এটা আমরা প্রত্যাশা করি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। তফসিল ঘোষণার মাধ্যমে শেষ হলো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। এখন দেখার পালা ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় কি না। তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিবিসি নিউজকে সব কথা জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে কি না তা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে বলেও মনে করেন তিনি। নির্বাচন আয়োজনের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিল। তো এর মাধ্যমে নির্বাচন নিয়ে যে অনেক রকম অনিশ্চয়তা, অনেক রকম সন্দেহ, এটা দূরীভূত হলো বলে আমি মনে করি। আমরা দেখব যে আসলে নির্বাচনটা সুষ্ঠু, গ্রহণযোগ্য হলো কিনা। আর নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হওয়াটা বহুলাংশে নির্ভর করে আমাদের রাজনৈতিক দলগুলোর উপর। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সহকর্মী যুক্ত হবেন হাসান আল মামুন, সেই সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হবেন সোহেল তালুকদার। আমরা শুরুতে যেতে চাই আমাদের সহকর্মী হাসান আল মামুনের কাছে। মামুন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে, বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি সেটি জানতে চাই আপনার কাছে। তন্নি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি কারওয়ান বাজারের যেই কাঁচা বাজার, সেই কাঁচা বাজারের মোড়ে। আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল নিয়ে কিন্তু রাজনৈতিক যে দলগুলো তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা অনেকটা চ্যালেঞ্জ হবে। আবার কোন কোন রাজনৈতিক দল বলছেন যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে তারা সর্বাত্মক সহযোগিতা করবে নির্বাচন কমিশনকে। আমরা সাধারণ মানুষের কাছে জানবো যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো, তারা কি ভাবছেন, তাদের প্রতিক্রিয়াটা কি। এখানে একজন সাধারণ মানুষ আছে, আমরা একটু তার কাছে জানবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, আপনি জানেন। এই নির্বাচন নিয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়াটা কি? আমি তো ব্যক্তিগতভাবে মনে করছি আমি ভয় এবং শঙ্কার মধ্যে আছি, কারণ বর্তমান যে সরকার আমার মনে হয়েছে একটি দুর্বল সরকার। কারণ এখানে হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে পরিমাণে ম্যাসাকার হয়েছে এবং যে পরিমাণে
মব হয়েছে, তো এই সরকার এবং বর্তমান সময়ে যে পুলিশ বাহিনী রয়েছে এটার যে মানে ওনাদের যে অবস্থা এবং আমাদের যে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী আরো যারা মাঠে রয়েছে ওনারা সেরকম সন্তোষজনক সেরকম কিছু দেখাতে পারে নাই আর কি, আমার কাছে মনে হয়েছে। এখন সেই অবস্থায় থেকে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব শঙ্কা প্রকাশ করছি। যেমনটি শুনছিলাম একজন সাধারণ পাবলিক যিনি তার মতের কথা জানাচ্ছিলেন, আমরা আরেকজনের কাছে একটু জানবো যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে তফসিল ঘোষণা হলো, এই তফসিলের পর নির্বাচন কতটা সুস্থ হতে পারে বা নির্বাচন নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? নির্বাচন নিয়ে আমার প্রতিক্রিয়া হলো যে আমি একজন তরুণ ভোটার। আমি দীর্ঘ যে স্বৈরাচার শাসক ছিল ওনার আমলে তো আমরা ভোট দিতে পারি নাই। আমি যদি আপনাকে আমার আইডি কার্ডটা দেখাই, এটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছে, বাট আমি কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত যে ভোটটা আমি দিব এই ভোটটা কিন্তু আমি আসলে দিতে পারি নাই। আমি এবার আকাঙ্ক্ষা রাখছি যে ভোটটা সুষ্ঠু হবে, সব দল যেন নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে এবং ভোট কেন্দ্রে যাইতে পারে, এই একটা সুন্দর পরিবেশ যেন সৃষ্টি করে। আর আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে অতি দ্রুত তফসিল যে ঘোষণা করেছে এটা যেন বাস্তবায়ন করে সুন্দর একটা নির্বাচিত যেন সরকার আসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জানছিলাম যে জাতীয় নির্বাচনে যে তফসিল, সেই তফসিল ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন সুষ্ঠু হতে পারে, আবার কেউ অনেকটা খুশি, প্রথমবার ভোট দিতে পারবে এটা ভেবে। তো কারওয়ান বাজার থেকে এই ছিল তফসিল ঘোষণার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে আমার কাছে সবশেষ। তন্নির, আমরা এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী সোহেল তালুকদারের কাছে টাঙ্গাইলে সোহেল তালুকদার আছেন। সোহেল, তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনে যে অনিশ্চয়তা ছিল সেটি কেটে গেছে, সাধারণ জনগণ আসলে কি বলছেন, প্রার্থীরাই বা কি বলছেন সেটাও একটু জানতে চাই আপনার কাছে। আগে থেকেই প্রার্থীরা তাদের প্রার্থী মনোনীত হওয়ার পরে কিন্তু তারা গ্রামগঞ্জে ছুটে বেড়াচ্ছেন, তেমনি নির্বাচনের তফসিল ঘোষণার পরে কিন্তু তাদের মধ্যে একেবারেই যে একটি মুহূর্ত তারা অপচয় করছেন না, তারা ছুটে বেড়াচ্ছেন গ্রামে গঞ্জে, যেখানেই মানুষের সমাগম হচ্ছে সেখানেই। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল সদর 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে তফসিল ঘোষণা হয়েছে, প্রতিক্রিয়া কেমন এবং ছোট করে জানতে চাইবো আপনার দলের প্রতিক্রিয়া কেমন। ধন্যবাদ। আপনার দলের প্রতিক্রিয়া কেমন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আমরা কিন্তু অনেক দিন ধরেই আমাদের প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছি। ফজরের নামাজ পড়ে রাত 1:30-2টা পর্যন্ত আমরা এই নির্বাচন প্রচারণা করে যাচ্ছি, গ্রাম থেকে শহরের বিভিন্ন জায়গায়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই যে তফসিলের যে প্রতিক্রিয়া, মানুষের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন তফসিল ঘোষণার পরে? এই প্রতিক্রিয়াটা জন্য আমাদের সন্ধ্যার পরে তফসিল ঘোষণার পরেই শহরে একটি আমার সমর্থক মিছিল করেছে। আমি চর অঞ্চলের একটা বিশাল সমাবেশ করেছি এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছেন, কারণ বিগত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ ভোট দিয়ে তার সরকার গঠন করতে চায়, পছন্দ মতো সরকার, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে। মিলেমিশে সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের জাতীয়তাবাদী শক্তির যে মার্কা। প্রযুক্তির কারণে আমরা আসলে এই লাইভটি দীর্ঘায়িত করতে পারছি না। আমরা বুঝতে পেরেছি যে তারা বলছেন যে মিলেমিশে দেশ গড়ার যারা প্রত্যয় করছেন এবং সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। তন্নি, সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সহকর্মী সোহেল তালুকদার যুক্ত হয়েছিলেন টাঙ্গাইল থেকে। অন্তর্বর্তী সরকারের আচরণের কারণে অপমান বোধ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তাই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরেই নিজের পদ থেকে সরে যেতে চান তিনি। বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেন, বিদায় নিতে আগ্রহ থাকলেও নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন তিনি। এ সময় রাষ্ট্রপতি অভিযোগ করেন, প্রায় 7 মাস ধরে তার সঙ্গে সাক্ষাৎ করেননি প্রধান উপদেষ্টা। কেড়ে নেওয়া হয়েছে তার প্রেস ডিপার্টমেন্ট, এমনকি বিভিন্ন দেশের দূতাবাস থেকেও সরিয়ে ফেলা হয়েছে তার ছবি। মোহাম্মদ শাহাবুদ্দিন রয়টার্সকে আরও বলেন, এসব বিষয়ে ডক্টর ইউনূসকে চিঠি লেখা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তা পায়নি বলে জানায় রয়টার্স।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 171, মুন্সিগঞ্জ 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আছি মুন্সিগঞ্জে। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো একজন ব্যবসায়ী মানুষ এবং শিল্পপতি মানুষ, নির্বাচনের মাঠে কেন আসলেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি নির্বাচনে আসার অর্থ হইল জনগণের প্রতিনিধি হইলে জনগণের সেবা করা যায়। বিগত দিনেও আমি জনগণের সেবা করতেছি, এটা আমার একটা হবি, এটা আমি ভালোবাসি। যে মানুষের দ্বন্দ্বলতা আজকে আছে, কালকা নাই, হায়াত মতো একই অবস্থা। আমি মরে গেলে আমার সমস্ত কিছুই পড়ে থাকবে। তা আমি যদি মানুষের সেবা করতে পারি, এটা আমাদের ধর্মে আছে, এটা সদকা জারিয়া। তো আমি যদি জনগণের সেবা করতে পারি, এটার জন্যই মূলত রাজনীতিতে আসা। জি, কিভাবে সেবা করবেন? আপনার যে কারখানা, সেখানে তো অনেক শ্রমিক কাজ করে, 30,000-এর উপরে। তো সেইখানে আপনি আপনার এই এলাকার মানুষ কতজনকে চাকরি দিয়েছেন? অ্যাকচুয়ালি আমাদের তো ফ্যাক্টরিতে ম্যাক্সিমামই মেয়েরা কাজ করে এবং পুরুষরা আছে। আমার প্রায় 35-40 হাজারের মতো ওয়ার্কার আছে, আপনারা জানেন। আমার এইখানে এই 2 থানারই কয়েক হাজার লোক কাজ করে এবং এই মুন্সিগঞ্জ 1-এর জন্য স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া আছে যে তারা কাজে আসলে এমনকি তাদের অ্যাকোমোডেশনও ফ্রি থাকে, সেই সব সুযোগ সুবিধা দেওয়া আছে। এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমি এই আজকে থেকে বিগত বেশ কয়েক বছর আগে 92-তে আমি একটা কলেজ করছি, যেটা এলাকার জন্য উপকার। এবং আমার একটা মাদ্রাসাও আছে, কওমি মাদ্রাসা, যেখানে প্রায় 2 থেকে 2.5 হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে। এর মধ্যে অধিকাংশই লোকাল। তো সেই ব্যাপারে আমার একটা ইচ্ছা যে যদি আমি রাজনীতিতে আইসা একটা ভালো দায়িত্ব পাই, তাহলে মুন্সিগঞ্জ 1-এর এখানকার লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য একটা ইউনিভার্সিটি করা হবে এবং এখান থেকে ট্রিটমেন্টের জন্য একটু কষ্ট হয়, মানুষের ফ্যাসিলিটি দেওয়ার জন্য, ট্রিটমেন্টের ফ্যাসিলিটি দেওয়ার জন্য একটা মেডিকেল কলেজ, মেডিকেল হসপিটাল করা হবে। এবং এখানকার অনেক যুবকরা বিদেশে যায়, তাদেরকে যদি আমরা ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং করানো হয়, তাহলে তারা এক্সপার্ট হয়ে বিদেশে গেলে আরও প্রচুর রেভিনিউ দেশে আসবে। এটি আমার মূল উদ্দেশ্য। এবং আমি চাই মুন্সিগঞ্জ 1-এ যেন কোনো নেশা না থাকে এবং কোনো নেশাগ্রস্ত লোক যেন কোনো অন্যায় কাজ না করতে পারে। মুন্সিগঞ্জের লোক এই তথা আমার শ্রীনগর এবং সিরাজদিঘার সর্বস্তরের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই যেন মিলে থাকতে পারে এবং সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে। এইখানে কোনো চাঁদাবাজি থাকবে না, এখানে কোনো নেশা থাকবে না। এবং এই যুবকদেরকে আমরা যদি একটা ইপিজেড করার ইচ্ছা আছে, জানেন আপনারা আমার মুন্সিগঞ্জের প্রচুর ইন্ডাস্ট্রিয়াল আছে। আমরা যদি এখানে ইপিজেড করি, তাহলে আমাদের মুন্সিগঞ্জের লোকরাই বিভিন্ন ডিস্ট্রিক্টে ফ্যাক্টরি করে রাখছে, আমারও ফ্যাক্টরি আছে। তা আমিও এখানে ইপিজেডের হইলে ফ্যাক্টরি করতে পারবো। এবং এইখানে যদি যুবকদের বেকার সমস্যা দূর হয়, তাহলে অটোমেটিকলি সন্ত্রাসী কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে এবং নেশা কমে যাবে। আজকে যুবকরা নেশায় এই ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি আমার মূল উদ্দেশ্য। এর জন্য আমি অ্যাকচুয়ালি রাজনীতি করা এবং জনগণকে ভালোবাসি। আমার জন্ম হয়েছে বিক্রমপুরে, আমি বড় হয়েছে এই বিক্রমপুরে, দেশ আমার প্রিয়। এর জন্য আমি এইখানে রাজনীতি করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে মুন্সিগঞ্জ জেলায়। আগামীকাল নতুন কোনো প্রার্থী নিয়ে আমরা হয়তো আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া সাজিদ নামে 2 বছরের শিশুটিকে প্রায় 32 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। 45 ফুটেরও বেশি মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে শিশুটিকে বিশেষ পদ্ধতিতে উদ্ধার করা হয়। তবে শিশুটি জীবিত নাকি মৃত তা জানায়নি উদ্ধারকারীরা। শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে বুধবার দুপুর 1টার দিকে উপজেলার 5 নন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খেলাধুলার এক পর্যায়ে পড়ে গিয়ে নলকূপের গভীরে গিয়ে আটকা পড়ে সাজিদ। ফায়ার সার্ভিস জানায়, শিশুটিকে উদ্ধারে ভেকু দিয়ে মাটির 45 ফুট গভীর পর্যন্ত খনন করা হয়। আটকে পড়া শিশুটিকে অক্সিজেন সরবরাহ করা হয় বিশেষ উপায়ে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। তার ফুসফুস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ এই তথ্য জানায়। বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যে
বেশ কয়েকটি জটিলতা ধরা পড়ে, বিশেষ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ায় শুরুতে তাকে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখতে বিবৃতিতে বলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে দেশবাসীর কাছে মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কি ধরনের তথ্য আপনার কাছে আছে জানাবেন। জি তন্নি, আপনি যেমনটি বলছিলেন যে তার শরীরের বিভিন্ন জটিলতার কারণেই কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং আজকে যে তথ্যটি বিএনপির সূত্র থেকে দেওয়া হয়েছে যে আজকে তার শ্বাসকষ্টে একটু বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাকে ইলেকট্রিভ ভেন্টিলেশনে দেওয়া হয়েছে এবং একই সাথে তার কিন্তু কিডনির ডায়ালিসিসও চলতেছে। এই মুহূর্তে যদি আপনাকে আমি এভারকেয়ারের সামনের চিত্র আসলে দেখাই যে আসলে আজকে কিন্তু বিকাল 5টা বাজে কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে পুত্রবধূ তিনি কিন্তু এসেছিলেন জোবাইদা রহমান, তিনি এখনও রয়েছেন এবং তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণেই কিন্তু তাকে ইলেকট্রিভ ভেন্টিলেশন দেওয়া হয়েছে এবং 27 তারিখেও কিন্তু তার যে অ্যাকিউট আসলে একটি সমস্যা ছিল সেটিও ধরা পড়েছে এবং শরীরের গুরুতর মানে বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু তিনি এখানে রয়েছেন। কিডনির কার্যক্ষমতাও বন্ধ হয়ে যাওয়া, নিয়মিত ডায়ালিসিস কিন্তু তার চলছে এবং একই সাথে কিন্তু তাকে 23 তারিখে যে তাকে এখানে ভর্তি করা হয় এবং সে কিন্তু বাসায় তার যে গুলশানের বাসভবন ছিল সেই গুলশানের বাসভবনে কিন্তু তার ঠান্ডার কারণে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং জ্বর এবং ঠান্ডা সব কিছু মিলেই কিন্তু তাকে এভারকেয়ারে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু তাকে এখানে ভর্তি করা হয়। সব কিছু মিলিয়ে যদি আসলে বলি, আপনারা জানেন যে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে এর আগে এই বছরের চলতি বছরের 7 জানুয়ারি কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। এরপরে কিন্তু তিনি বাংলাদেশে আসার পরেও কিন্তু তিনি এভারকেয়ারে দুবার কিন্তু তার শরীরের নানা ধরনের ট্রিটমেন্ট কিন্তু করেছেন। সর্বশেষ 23 তারিখে কিন্তু তিনি তার শরীরের যে শ্বাসকষ্ট যেটির কারণে আজকে তাকে ইলেকট্রিভ ভেন্টিলেশন দেওয়া হয়েছে, সেই শ্বাসকষ্টের কারণে কিন্তু তাকে এই এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু তার শ্বাসকষ্টে ফুসফুসের ইনফেকশনের কারণেই কিন্তু তাকে এভারকেয়ারে ভর্তি ছিল। সর্বশেষ তনি যদি বলি এই ছিল এভারকেয়ার থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের পর শূন্য হওয়া 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। বর্তমান 3 উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন অধ্যাপক আসিফ নজরুল। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। তিনি শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।